আজকে আমি বর্ণনা করব সম্প্রতি মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান একটি হরর মুভি। অনেকেই মনে করে এই মুভির কাহিনীটি সত্য ঘটনা থেকে নির্মিত। এই মুভিটির সংক্ষিপ্ত নাম হলো কোয়াং, কিন্তু এর পুরো নাম হলো কোয়াং সাকুতো ইবলেস। সম্প্রতি আমি এই মুভিটি এক্সপ্লেন করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার ডিসক্রিপশনে থাকা লিংক অথবা পিন কমেন্টের লিংক থেকে এক্সপ্লেনটি দেখে আসতে পারেন। গল্পের শুরুতে আমরা ভীম ও শ্রী নামে একটি দম্পতিকে দেখতে পাই। ভীমা একজন সিভিল সার্ভিস ক্যান্ডিডেট, যার কাজ বর্তমানে খুব একটা ভালো চলছিল না। সম্প্রতি তাকে একটি নির্জন আইল্যান্ডে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে তার টাকার অনেক প্রয়োজন। শ্রীও তার সাথে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ভীমও বলে তার চিন্তা করার দরকার নেই, সে তার মা অথবা আন্টির কাছে গিয়ে থাকতে পারবে। কিন্তু শ্রী তার সাথে যেতে চায়, আর সে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কেননা সে চায় না তাদের সাথে যে ঘটনা ঘটেছে সেটা যেন আবার না ঘটে। ভীমও বলে সে পুনরায় এই ভুল আর করবে না। তাদেরকে নেয়ার জন্য একজন লোকাল ট্রাভেল এজেন্টের লোক আসে, যে মূলত ড্রাইভার জুনাইয়ের সাথে এসেছিল। রাতে তারা সেখান দিয়ে বেরিয়ে পড়ে, আর যেতে যেতে ভীম জুনাইকে বলে যেখানে তারা যাচ্ছে সেখানে এক ভয়ানক বন্যা হয়েছিল, যেখানে অনেকেই মারা গেছে, আর সে জানতো না সেখানে এখনো একটি স্কুল আছে। ভীম বলে স্কুল আছে, যেখানে মাত্র 7 জন পড়তে আসে, আর সে ওই স্কুলেই পড়ানোর জন্য যাচ্ছে। গ্রামের লোকেরা তাকে সানন্দে গ্রহণ করে, কিন্তু এখানে লোকাল কিছু ট্রেডিশন বা নিয়ম নীতি আছে যেটা তাদেরকে অবশ্যই করতে হবে। এতে ট্রাভেল এজেন্টের ওই লোকটি বলে যখন সে নতুন ছিল তখন সে এই বিষয়গুলি জানতো না। এতে গ্রামের লোকেরা অনেক বেশি রেগে গিয়েছিল, যার ফলে সে বেশ বিপদে পড়েছিল। যাবার পথে হঠাৎ স্ত্রী অদ্ভুত শব্দ এমনকি চিৎকারও শুনতে পায়, আর গাড়ির বাইরেই সে উঠতে থাকা একটি মেয়ের মাথা দেখতে পাচ্ছিল। এতে সে অনেকটা ভয় পেয়ে যায়। এখানে সকলে তাকে শান্ত করে, আর আমরা সকলে জানি এটা আর কেউ নয়, এটা হলো ক্রাসো অথবা কোয়াং, যেটা এই মুভির টাইটেল। শ্রী সকলকে বোঝানোর চেষ্টা করে যে সে দেখেছে শুধু একটি মাথা হাওয়ায় ভাসছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। হঠাৎ করে সে বমি করতে শুরু করে, যার জন্য গাড়িটি সেখানে থামানো হয়। তখনই হঠাৎ করে বনের ভেতর থেকে বিভৎসভাবে কিছু একটা তাদের দিকে ধেয়ে আসছিল। এরপর তারা যখন সেদিকে তাকায় দেখে একটি কফিন ধীরে ধীরে তাদের দিকে আসছে। এটা দেখে তারা গাড়ি চালু করতে শুরু করে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। এজন্য ভয়ে জুনাই তাদের কাছে কিছু একটা চায়, যেমন চাল অথবা ডিম বা হাতের কাছে যা আছে তাই। সে ওইগুলো নিয়ে দ্রুত কফিনের দিকে ফেলে গাড়ি চালিয়ে এগোতে থাকে। এরপর আমরা দেখি কফিনটি ভেতর থেকে খুলে যাচ্ছে, যার ভেতর থেকে মৃত ব্যক্তির হাত বেরিয়ে আসে। এরপর তারা কাছের একটি গ্রামে গিয়ে খাবার খেতে শুরু করে। এখানে বিমো স্ত্রীকে সান্ত্বনা দেয়। তারা জিজ্ঞাসা করে ওই কফিনটি আসলে কিসের ছিল। এতে জুনাই বলে ওটা আসলে ফ্লাইং কফিন ছিল, আর এখানে এমন অদ্ভুত কফিন আরো অনেক আছে। সে আরো জানায় এখানে যদি কারোর মৃত্যু হয় তাহলে তাকে কবর দেওয়া হয় না, বরং কফিনের ভেতরে রেখে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এখানে বিমো জিজ্ঞাসা করে ওই কফিনটি আমাদের পিছু কেন করেছিল। জুনাই বলে সাধারণত যারা কালো জাদু করে তাদেরকে তিরস্কার করা হয়, এজন্য অতৃপ্ত আত্মাগুলো মানুষ শিকার করতে বেরিয়ে পড়ে। হালকা কিছু খাওয়ার পরে বিমো স্ত্রীকে পুনরায় বলে সে চাইলে তার আন্টির বাড়িতে ফিরে যেতে পারে, আর সে একই রকম ভুল দ্বিতীয়বার করবে না। ভীমো এই চাকরি তাদের দুজনের জন্যই সিলেক্ট করেছিল, যেন তারা দুজন নতুন জীবন শুরু করতে পারে। কিন্তু স্ত্রী তার সাথেই যাবে। এদিকে গ্রামের একজন সেক্রেটারি ও স্কুলের এক শিক্ষক যার নাম তিনজন, তারা এদেরকে নিতে আসে। এখানে গ্রামের প্রধান তাদের জন্য একটি নৌকা পাঠিয়েছিল। এখানে তিনজন জানায় যে সে অন্য একটি স্কুলে পড়াতে যাবে, তাই আপাতত তাদের সাথে সে যেতে পারবে না। তাদেরকে বিদায় দেওয়ার সময় সে এজেন্ট ও জুনাইকে জিজ্ঞাসা করে সফরটি কেমন ছিল, সেখানে কিছু হয়নি তো। এখানে তারা দুজন বলে প্রথমে কুয়াং সামনে এসেছিল, তারপরে সে ফ্লাইং কফিন। এটা শুনে সে বলে এটা তো শুরু, সামনে তাদেরকে আরো অনেক কিছু ফেস করতে হবে, আর তার আসার অপেক্ষাই করা হচ্ছিল। এখানে মূলত স্ত্রীর আসার অপেক্ষার কথা বলা হয়েছে। এইদিকে তারা সেই আইল্যান্ডে এসে পৌঁছায়, যেখানে সেক্রেটারি তাদেরকে আইল্যান্ডে পৌঁছে সেখান থেকে চলে যায়। এরপর দুজনে পায়ে হেঁটে সামনের দিকে যেতে থাকে। যাবার সময় তারা বনের ভেতরে অনেকগুলো কফিন গাছে ঝুলে থাকতে দেখে, যেগুলো দেখে স্ত্রী অনেকটা ভয় পেতে শুরু করে। বমি তাকে সামলিয়ে সামনের দিকে যেতে থাকে। যেতে যেতে তারা এক বৃদ্ধ মহিলার কাছে রাস্তা জিজ্ঞাসা করে, যার সাথে একজন লোকও ছিল, আর তারা এই দুজনকে অদ্ভুতভাবে দেখছিল আর ইশারার মাধ্যমে স্কুলের রাস্তা বলে দেয়। এদের ব্যবহার তাদের কাছে অদ্ভুত লাগে। অবশেষে তারা স্কুল খুঁজে পায়, যেখানে প্রিন্সিপাল কাসনো ছিল।
আর তিনি তাদেরকে স্বাগত জানিয়ে তাদের থাকার ঘর দেখিয়ে দেয়। আর পাশে 3 জনের থাকার ঘর ছিল। সে যখন এখানে পড়াতে আসে তখন সে এখানে থাকে। এরপর তারা একসাথে রাতের খাবার খেতে শুরু করে, যেখানে ক্যাসনো বলে এখানে ভয়ানক বন্যা এসেছিল, যার ফলে অনেকেই একসাথে মারা গেছে। স্কুলের ভেতরে বর্তমানে 7 জন শিক্ষার্থী আছে, একটি ক্লাসে 3 জন ও একটি ক্লাসে 4 জন। আর স্কুলের বাকি ছাত্রছাত্রীগুলো ওই বন্যায় মারা গেছে। এমনকি সেই বন্যার পরে গ্রামের ভেতর থেকে অনেক প্রাপ্তবয়স্ক মানুষই এখান থেকে চলে গেছে। কিন্তু এখানে যারা থেকে গেছে সেই বাচ্চাদের ভবিষ্যৎ তো আমাদেরই গড়ে দিতে হবে, এতে তারা 7 জন হোক কিংবা 1 জন। আর আমি এই চেষ্টাই করছি। সে তাদেরকে আরো জানায় যে এখানে খাবারের সময় বাইরের অদৃশ্য বস্তুকে খাবার অফার করতে হবে, কেননা গ্রামের সবাই মনে করে এই অফারের মাধ্যমে প্রকৃতি থেকে তারা যা পেয়েছিল সেটা প্রকৃতিকে দিয়ে দিচ্ছে। যাবার সময় সে স্ত্রীকে বলে সে যদি চায় তাহলে সেও এই স্কুলে পড়াতে পারবে, এতে তাকে একা বাড়িতে থাকতে হবে না, বরং স্কুলে তার সময়টা অনেক ভালো কাটবে। এতে সেও রাজি হয়ে যায়। এরপর ভীম তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে যায়, যার পরে স্ত্রী ঘরের ভেতরে অদ্ভুত কিছু একটা অনুভব করে। এজন্য সে ঘরের ভেতরে দেখতে থাকে। এমন সময় আমরা দেখি তার পাশে কেউ একজন তার উপরে নজর রেখেছে। এদিকে বাইরে ভীম কাসনোকে বলে আসার সময় বনের ভেতরে অদ্ভুত এক দম্পতিকে দেখেছিল। এখানে আমরা দেখতে পাই যেই মহিলাটিকে তারা বনের ভেতরে দেখেছিল সেই মহিলাই এখন স্ত্রীর উপরে নজর রাখছে। তার কথা শুনে কাসনো কিছুটা হেসে দেয় আর বলে এই দুজনের নাম হলো আলাং ও তাম্বি। আর যখন থেকে তাদের সন্তান হারিয়ে গেছে তখন থেকে গ্রামের লোকেরাও তাদেরকে অ্যাভয়েড করে চলে, কেননা তারা মনে করে তাম্বি আসলে কালো জাদু করে আর এই বন্যা তার জন্য এসেছিল। এরপর রাতে তারা ঘুমোতে চলে যায়, কিন্তু ভীমও অদ্ভুত কিছু শব্দ শোনে। এজন্য সে চেক করার জন্য দরজার কাছে আসে। আসলে বাইরে ওই তাম্বি দাঁড়িয়েছিল যে সোজা ঘরের ভিতরে ঢুকে যায়। এসেই সে স্ত্রীকে দেখে। হঠাৎ করে সে তার পেটে হাত দেয়, এরপর সোজা বাইরে চলে যায়। সে এখানে তেমন কিছুই করেনি, কিন্তু এই দুজন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। পরের দিন স্কুলে যাওয়ার সময় ভীম কাসনোকে এই ঘটনাগুলি জানায়, কিন্তু কাসনো এই কথাতে তেমন গুরুত্ব দেয় না আর বলে নতুন মানুষদের সাথে তাম্বি এমনটাই করে আর এতে চিন্তা করার মতো তেমন কিছুই নেই। এরপর তারা স্কুল জয়েন করে, যেখানে আরো কিছু মানুষ দেখতে পায়। এদের মধ্যে একজন সেই ব্যক্তি যে তাদেরকে অদ্ভুতভাবে দেখেছিল, কিন্তু এখন সে তাদের সাথে খুব ভালোভাবে কথা বলে। এরপরে শ্রী ক্লাসে পড়ানো শুরু করে, কিন্তু হঠাৎ সে পুরো ক্লাসে দেখে বাচ্চাদের লাশ সেখানে বসে আছে। এতে সে অনেক ভয় পেয়ে যায়। বাড়ি ফিরে পরে সে ভীমকে এই কথাগুলো বলে। এতে ভীম তাকে বলে হয়তো তুমি কাসনোর ব্যাপারটা মাথা থেকে ঝাড়তে পারোনি, আর তুমি এই বিষয়গুলো নিয়ে খুব একটা বেশি ভেবো না, সবকিছু ঠিকই আছে। এরপর স্ত্রীকে রেখে সে কিছু কাজের জন্য বাইরে যায়। এদিকে স্ত্রী বাড়িতে লক্ষ্য করে পর্দার পেছনে কিছু একটা ছায়া। সে ভয়ে ভয়ে পর্দা সরাতেই দেখে সেখানে তো কিছুই ছিল না। স্ত্রী রাতে ভীমকে বলে তার মনে হচ্ছে যেন সব সময় তাদের উপরে কেউ নজর রাখছে। এতে ভীম বলে এমন কিছুই হয়নি, তুমি এত কিছু ভেবো না, আর যদি গ্রামবাসীকে আমরা সম্মান দিই তাহলে গ্রামের মানুষরাও আমাদেরকে সম্মান দেবে। পরের দিন তারা স্কুলে ছিল, যে স্কুলের পাশেই তাম্বি ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ স্কুলের ভেতর থেকে এক শিক্ষার্থীর চিৎকার শোনা যায়, যেটা শুনেই প্রত্যেকেই সেদিকে যেতে থাকে। সেখানে গিয়ে তারা দেখে বাচ্চাটির ছাদ ভেঙে উপরে উঠে গেছে, যার পিছু পিছু ভীমও সেদিকে ওঠার চেষ্টা করে। যেখানে তাকাতেই দেখে ওই মেয়েটির ভেতরে কিছু একটা ভর করেছে। এমন ভয়ানক দৃশ্য দেখে সে চিন্তায় পড়ে যায়। হঠাৎ সে স্ত্রীর চিৎকার শুনতে পায়, এজন্য সে দৌড়ে সেখানে যায়, যেখানে স্ত্রীর সামনে আত্মা ভর করা সেই মেয়েটি ও আরো বাচ্চাদের আত্মা দাঁড়িয়েছিল। সকল আত্মাগুলো তার পেটের দিকে ইশারা করতে করতে এগিয়ে আসছিল আর বলছিল বলিদান বলিদান। এমন ভয়ানক দৃশ্য দেখে স্ত্রী যেন শরীরে কোনো শক্তি পাচ্ছিল না। এরই মধ্যে সেই মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। ইতিমধ্যে ভীম তার কাছে আসলে স্ত্রী তাকে বলে তার পেটে প্রচন্ড ব্যথা করছে। এটা বলতে বলতে সেও জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে রাতে সে ঘরে আরাম করছিল, তখনই সেখানে চলে আসে সেই আত্মাটি। আর এই আত্মাটি আর কেউ নয়, সে ছিল তাম্বি। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সে সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করতে থাকে আর ভীম দ্রুত তার কাছে এসে শান্ত করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে জ্ঞান ফিরে পায়। আসলে এটা তার কল্পনা ছিল। পরের দিন কাসনো তাদের বাড়িতে আসে। সে বলতে এসেছিল স্কুলের ভেতরে যা ঘটেছে তাতে বাচ্চারা ভয় পেয়ে গেছে, এজন্য আজকে স্কুল বন্ধ থাকবে। সে স্ত্রীর অবস্থার কথাও জিজ্ঞাসা করে আর বলে গ্রামের প্রধান তাদের সাথে দেখা করার জন্য ডেকেছে। এজন্য তারা দুজন প্রধানের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। এরপর গ্রামের প্রধান কবিরাজ মিনার কাছে তাদেরকে নিয়ে যায়,
যে বংশগতভাবেই কিছু অলৌকিক শক্তির অধিকারী। মিনা তার শক্তি দিয়ে বোঝার চেষ্টা করে স্ত্রীর সাথে আসলে ঘটছেটা কি। কিছুক্ষণের মধ্যে সে অনুভব করে বলে স্ত্রী তো প্রেগনেন্ট, যে বিষয়টি স্ত্রী নিজেও জানতো না। এটা শুনে এই দম্পতি তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু গ্রামের সেক্রেটারি চিৎকার করতে থাকে। তার কাছে মনে হচ্ছিল কোনো রহস্য তো অবশ্যই আছে, তাদের বলা উচিত ছিল সে প্রেগনেন্ট। ভীমা জিজ্ঞাসা করে এতে সমস্যা কি? তখন মিনা বলে এখানে কথিত আছে যে অন্য আইল্যান্ড থেকে এখানে একটি মেয়ে আসবে যে প্রেগনেন্ট থাকবে, আর তার পেটে থাকা সন্তানের রক্তের মাধ্যমে এই আইল্যান্ডে থাকা শয়তান অধিক শক্তিশালী হয়ে উঠবে। এরপর সে পুরো গ্রাম ধ্বংস করে ফেলবে। এটা শুনে এই দুজন অনেক চিন্তায় পড়ে যায়। এখানে মিনা বলে তারা যেন চিন্তা না করে, মিনা কোনো না কোনো উপায় বের করে নেবে। সে একটি পাতা পানিতে ফুটিয়ে তার ওপরে কিছু একটা করছিল, কিন্তু হঠাৎ করে স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন সে জেগে ওঠে তখন তার পুরো চেহারা কালো ও চোখগুলো অদ্ভুত হয়েছিল, অর্থাৎ তার ভেতরেও কিছু একটা ভর করেছে। সে কষ্টে ছটফট করছিল। এই বিষয়গুলো মিনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এমন সময় বাইরের পুরো পরিবেশ থমথমে হতে শুরু করে। মনে হচ্ছিল গ্রামের লোকেরা যে কথা ভাবতো সেটা হয়তো সত্যি হতে চলেছে। আর ঘরের ভেতরে তো এক ভয়ানক পরিবেশ। মিনা অনেক কষ্টে এই পরিবেশটি কন্ট্রোল করার চেষ্টা করে। এরপর সেই পাতার ফুটন্ত পানি তাকে পান করানো হয়। এতে স্ত্রী কিছুটা ঠিক হয়ে যায়। এদিকে বাইরের সেক্রেটারি বলে ভুল কিছু হওয়ার আগেই সবকিছু থামিয়ে দেওয়া উচিত। যার পেছনে আছে তাম্বি, যে আসলে কোয়াং, আর তার স্বামী তার শরীরকে পাহারা দেয়। আর দ্রুতই তাম্বির সকল শক্তির অধিকার হয়ে পুরো গ্রাম ধ্বংস করে ফেলবে। আর এটা করার আগেই আমাদের উচিত তাকে থামানো। এরপর তারা দুজন তাম্বির বাড়িতে যায়, যেখানে তারা কাউকে দেখে না। এদিকে ভীম স্ত্রীকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। তিনজিনও এখানে এসেছে, যে নিজেও ছোটখাটো একজন কবিরাজ, আর বলে সেই স্কুলের কাছে একটি প্রোটেকশন চাম বানিয়েছিল, এমনকি বাচ্চাদেরকেও প্রোটেকশনের জন্য তাবিজ দিয়েছিল। কিন্তু তবুও শয়তান সেই বাচ্চা মেয়েটিকে ভর করেছিল, অর্থাৎ সেই শয়তান তার চিন্তার থেকে অনেক বেশি শক্তিশালী। এদিকে ভীম তার কাছে এসে বলে সে যেন স্ত্রীর জন্য একটি তাবিজ দেয়, কিন্তু সে জানায় তার কাছে বর্তমানে এখন তেমন কিছু নেই। আর আমরা এটাও জানতে পারি যে তার কাছে কোয়াং এর চুল ছিল, আর যখন কোয়াং আশেপাশে চলে আসে তখন এই চুলগুলো উঠতে শুরু করে। আর এই চুলগুলো সে সেইখানে পেয়েছিল যেখানে কোয়াং তার স্ত্রী ও সন্তানকে মেরে ফেলেছিল। এর সকল কথা শুনে ভীম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। এজন্য সে এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তিনজন তাকে জানায় এখান থেকে যাওয়ার নৌকাটি আজকে নেই। এজন্য যেতে হলে তাদেরকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তাকে নিশ্চিন্তে থাকতে বলে, কেননা সে ঘরের আশেপাশে নিরাপত্তা বলয় তৈরি করবে, আর বাইরে যাই ঘটুক না কেন তারা দুজন এই ঘর থেকে যেন না বেরোয়। এদিকে যখন সবাই চলে যায় তখন এরা দুজন ঘরে একাই ছিল, আর ঘরের চতুর্দিকে অদ্ভুত ভয়ানক শব্দ শুরু হয়। তারা দুজন কুয়াংকে উড়ন্ত অবস্থায় দেখে। এতে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে কি কারণে তারা এখানে আসলো। এমন সময় তারা অনুভব করে ঘরের ছাদে কেউ চলাফেরা করছে। এর পাশাপাশি ভয়ঙ্কর ভাবে কুয়াং এর চিৎকারের শব্দ শোনে। এখন কোনো না কোনো ভাবে রাত পার হয়ে যায়, আর সকাল হতে তারা বেরিয়ে পড়ে ফিরে যাওয়ার জন্য। কিন্তু কেউ একজন নৌকা পুড়িয়ে দিয়েছিল, আর এখান থেকে বেরোনোর একমাত্র নৌকাটি বা পথ শেষ, অর্থাৎ তারা এখন এই আইল্যান্ডে আটকে গেছে। হঠাৎ করে সেখানে উপস্থিত অনেকগুলো মানুষের ভেতরে সে শয়তান ভর করতে থাকে। আর স্ত্রী লক্ষ্য করে কিছু দূরে দাঁড়িয়ে আছে তাম্বি, যে একাধারে তার দিকে তাকিয়েছিল। এদিকে ভীম যখন তাকে নিতে আসে সে দেখে স্ত্রী সেখানে নেই। তার শরীর যেন ঠান্ডা হয়ে যায়। সে দ্রুত বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে যে স্ত্রী গেল কোথায়। সে স্কুলেও যায়, যেখানে সে মায়াং নামের সেই মেয়েটিকে দেখে, অর্থাৎ সেই মেয়েটি যাকে ভর করেছিল শয়তান। উপায় না পেয়ে সে তাকে জিজ্ঞাসা করে। এখানে মেয়েটি তাকে ইশারা করে একটি জায়গা দেখায়, যেখানে গিয়ে সে একটি লকেট ও স্ত্রীর স্কার্ফ পায়। লকেটটি দেখে সে বুঝে যায় এটা তো সেক্রেটারি। এজন্য সে তার বাড়িতে গিয়ে তার সাথে লড়াই করতে থাকে। লড়াইয়ের মাঝে গ্রামের প্রধান ও মিনা সেখানে এসে পৌঁছায়। তাদের সকলকেই ভীম সেক্রেটারির সেই লকেটটি দেখায়, কিন্তু সেক্রেটারির লকেট তো তার কাছেই ছিল। তখন ভীম মনে করে এই লকেটটি তো আসলে তিনজনের। এটা শুনে মিনা বলে যদি সেই স্ত্রীকে নিয়ে যেয়ে থাকে তাহলে হয়তো নৌকাও সে পুড়িয়েছে, এমনকি হয়তো সেই আলাং ও তাম্বিকে সাহায্য করছে। আর যত দ্রুত সম্ভব আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে। এখানে মিনা কিছু একটা করে যার ফলে চতুর্দিকে ধোঁয়া ছেয়ে যায়।
যে ধোঁয়াটি তাদেরকে স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিল। যখনই তারা তার কাছে আসছিল, হঠাৎ তারা দেখে সেই কাটা মাথা। কিন্তু এর মাঝেও ভীম স্ত্রীকে খুঁজে পায়, যে জ্ঞান হারানো অবস্থায় পড়েছিল। এরপর সকলে স্ত্রীকে নিয়ে বনের ভেতর তৈরি করা একটি ক্যাবিনে নিয়ে আসে। ঘরের ভেতরে ঢোকার পরে মিনা অনুভব করে যে কুয়াং তাদেরকে খুঁজে পেয়েছে। এজন্য সর্বপ্রথম ঘরের চতুর্দিকে তাদের নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। নিরাপত্তা বলয় তৈরি করার পরে সে স্ত্রীকে ভালো করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই স্ত্রী জ্ঞান ফিরে পায়, আর সে তাম্বির ব্যাপারে কিছু একটা বলতে থাকে। সে স্ত্রীকে বলতে থাকে সে যেন রেস্ট করে। তখন মিনা বলে তাম্বি তার পুরো শক্তি অর্জন করেছে, আর এখন তাকে শেষ করতেই হবে, আর তাকে শেষ শুধুমাত্র ভীমও করতে পারবে। এরপরে মিনা একটি বিশেষ ছুরি ভীমকে দিয়ে তাম্বির বাড়িতে পাঠিয়ে দেয়, আর সে এখানে থেকে স্ত্রীকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে তাম্বির বাড়িতে ভীম ও বাকি সকলে চলে আসে, কিন্তু এখানে আসার পরে তাম্বির সকল সত্য তাদেরকে জানায়। এই গ্রামে শুধুমাত্র তারাই কুয়াং এর শক্তি অর্জন করেনি, তারা মূলত স্ত্রী ও তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করছিল, মারার চেষ্টা করেনি। আর তাদের সকলকে শয়তান আসলে ধোঁকা দিয়েছে। ওদিকে আমরা তিনজনকে দেখি যে ওই ঘর পর্যন্ত চলে গিয়েছে। সে মূলত ওই কুয়াংকে খুঁজছিল যার চুল তার কাছে আছে, অর্থাৎ সেই কুয়াংকে যে কুয়াং তার স্ত্রী ও মেয়েকে মেরেছিল। আর এখানে উন্মোচন হয় এই গল্পের আসল রহস্য। মূলত এই গ্রামের ভেতরে দুটি কুয়াং আছে। একটি হলো তাম্বি, যা ওপরে সকলে সন্দেহ করে, আর দ্বিতীয়টি হলো মিনা। সে হলো ওই ব্যক্তি যে এই সকল কিছু প্ল্যান করেছিল, আর সেই স্ত্রীকে কিডন্যাপ করেছে যেন তার সন্তানকে বলি দিয়ে সে হয়ে ওঠে অসীম শক্তির অধিকারী। আর ওই দিন আসলে তাম্বি স্ত্রীর পেট ছুঁয়েছিল, কারণ সে তার পেটে এক সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছিল যেন সে সুরক্ষিত থাকে। কিন্তু যখন তারা মিনার সাথে দেখা করতে যায়, তখন মিনা সেই সুরক্ষা বলয় ধ্বংস করে দিয়েছিল, আর এখন সে স্ত্রীর বাচ্চার বলি দিতে চলেছে। আপনাদের সকলের হয়তো মনে আছে, সে চক্রান্ত করে গ্রামের সকলের সাহায্য নিয়ে এক বিশেষ পানি তাকে পান করিয়েছিল, অর্থাৎ এভাবেই সেই বাচ্চাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করছিল। এদিকে তিনজিন ও আরো দুজন এখানে চলে এসেছিল, কিন্তু মিনা তার শক্তি দিয়ে তাদেরকে আহত করে পুনরায় তার কাজে লেগে পড়ে। আসলে তিনজিনের সন্তানকে মেরেই সে তার শক্তি বাড়িয়েছিল। এদিকে তাম্বি ভীমকে সবকিছু বলে কুয়াং রূপ ধারণ করে মিনার সাথে লড়াই করার জন্য। অন্যদিকে ভীম স্ত্রীকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এতক্ষণে তাম্বি মিনার কাছে চলে আসে, আর তাদের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। যে লড়াইয়ের এক পর্যায়ে ঘরের মধ্যে আগুন জ্বলে যায়, কিন্তু স্ত্রীর কোনো ক্ষতি হওয়ার আগেই তিনজিন অনেক কষ্টে তাকে বাইরে নিয়ে আসে, আর সে আহত হওয়ার কারণে তার কাছে থাকা চুলটি ভীমকে দিয়ে মিনার অবশিষ্ট শরীরটি খুঁজতে বলে, যেন সে এই চুলের মাধ্যমে মিনার শরীর খুঁজে বের করে তাকে ধ্বংস করতে পারে। কেননা সেই মৃত দেহটি আশেপাশে থাকলে চুলগুলো নড়াচড়া করতে শুরু করবে। কিছুক্ষণের মধ্যে ভীম সেই শরীরটি খুঁজে পায়, কিন্তু কিছু একটা সেই শরীরটি পাহারা দিচ্ছিল। এই শয়তানটি ভীমর উপরে আক্রমণ করে, কিন্তু ভীম অনেক কষ্টে সেই শয়তানের হাত থেকে বেঁচে মিনার দেহটি কোনো না কোনোভাবে ঘরের কাছে নিয়ে আসে, আর অবশেষে সে ওই শরীরটি আগুনের ভিতরে ছুঁড়ে ফেলে। এতে কুয়াং ভীমের উপরে আক্রমণ করতে আসে, কিন্তু তার শরীরটি আগুনে পোড়ার কারণে কুয়াং দুর্বল হয়ে যায়, আর সে ভীমর সামনে পড়ে থাকে। এমন অবস্থা দেখেই তিনজিন ভীমকে বলতে থাকে যেভাবে হোক সেই মাথাতে লেগে থাকা হৃৎপিণ্ডটি ধ্বংস করে দেওয়ার জন্য। ভীম অনেক কষ্টে একটি পাথর নিয়ে সেই কুয়াংয়ের হৃৎপিণ্ডটি বারবার করে আঘাত করে থেতলে দেয়। কথায় আছে, যদি ক্রাসো ও কুয়াংয়ের হৃৎপিণ্ড ধ্বংস করে দেওয়া হয় তাহলে তাদের মৃত্যু হয়ে যায়। পরের দিন আমরা দেখি গ্রামের সকল কিছু ঠিক হয়ে গেছে। এদিকে এই দম্পতি তাম্বি ও আলাংকে দেখে, কিন্তু তারা জেনেছিল এই দুজন তো রাতে মারা গেছে। এখানে তারা বুঝতে পারে এই দুজনের আত্মা শেষবারের মতো এই দুজন ও তাদের সন্তানকে দেখতে এসেছে, অথবা এমনও হতে পারে ওই আত্মা দুটি তাদের আশেপাশে থেকে তাদেরকে সুরক্ষা দেবে। আর কথা হলো, তাম্বি ও ক্রাসো নিজেদের স্যাক্রিফাইস কেন করলো, আর তাম্বি নিজে কেন ক্রাসো হয়েছিল? আসলে এখানে মিনা তাদের সন্তানকে বলি দিয়েছিল, এজন্য তারা চাচ্ছিল না যে মিনা ভীমর সন্তানকে বলি দেয়, আর তাই তার স্ত্রী ও তার সন্তানকে সুরক্ষা করছিল। গল্পের শেষে আমরা অদ্ভুত এক মহিলাকে দেখি, যে কালো জাদু করে কুয়াং মিনার মাথাটি পুনরায় জীবিত করে তোলে, অর্থাৎ